আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় বল এটা নিয়ে পড়াবো। এটার বেসিকটা এই ক্লাসটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে শুরুতে বলা আছে জড়তা এবং বলের ধারণা। এখানে দেখো একটু বই পড়ি যে কি বলা আছে এর আগে এর আগের অধ্যায়ে আমরা বেগ, দ্রুতি, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব এবং তাদের একটির সঙ্গে অন্যটির সম্পর্ক শিখেছি। গতির সমীকরণগুলো বের করেছি। বল প্রয়োগ করে কিভাবে বেগের পরিবর্তন করা যায় সেটা আমরা এই অধ্যায়ে শিখব। আমরা নিউটনের প্রথম সূত্রটি দিয়ে শুরু করতে পারি। এখন দেখো এখানে নিউটনের প্রথম সূত্রটা দেওয়া আছে। সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্র। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বুঝতেই পারছো যে বেগ যেহেতু ভেক্টর তাই সমবেগে চলতে হলে দিক পরিবর্তন করতে পারবে না। সরল রেখার সমদ্রুতিতে চলতে হবে। অর্থাৎ দেখো এখানে বলছে এই বস্তুটা আমার স্থির আছে, এটাকে আমি যতক্ষণ না এই যে এই বস্তুটা আমার স্থির আছে এটাকে যতক্ষণ না পর্যন্ত আমি বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার স্থিরই থাকবে। আবার একটা ধরো গতিশীল বস্তু যতক্ষণ না আমি বল প্রয়োগ করব ততক্ষণ সেটা গতিশীলই থাকবে। এটাকে বলা হয় কিন্তু জড়তা। এই যে জড়তা এখানে বলা আছে যে বল প্রয়োগ করা না পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায় তার হচ্ছে বস্তুর জড়তা। তাহলে এটা একটু তোমরা রিডিং করে নিবা। এখানে কিছু গ্রাফ আছে দেখে নিবা। আমি মূলত এই যে এখান থেকে যাই। এখানে কি বলা আছে বল। দেখো নিউটনের প্রথম সূত্রে বল শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বল বলতে আমরা কি বুঝি সেটা এখনো বলা হয়নি। আসলে নিউটনের প্রথম সূত্রটাই বলের সংজ্ঞা হতে পারে, যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটা হচ্ছে বল। নিউটনের প্রথম সূত্র থেকে বল কি সেটা আমরা বুঝতে পারি কিন্তু পরিমাপ করতে পারি না। দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করা শিখব। তোমাদের তোমরা যখন তোমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে বল ব্যবহার করো তখন তোমাদের মনে হতে পারে কোনো বল প্রয়োগ করতে হলে স্পর্শ করতে হয়। যেমন কি ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, কোনো কিছুকে ধাক্কা দেওয়া কিংবা চলতে থাকা ঘর্ষণের জন্য চলন্ত বস্তুর থেমে যাওয়া ইত্যাদি। এগুলা বাকিগুলা পড়বা। এখন বলছে মৌলিক বলের প্রকৃতি। পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞেস করা হলে তোমরা নিশ্চয়ই বলবে অনেক ধরনের। কোনো কিছুকে যদি ধাক্কা দিই সেটা একটা বল। যে টানের কারণে ট্রাক বোঝা টেনে নিয়ে যায় সেটা একটা কিন্তু বল। যে ধাক্কার কারণে গাছ উপড়ে পড়ে যায় সেটাও কিন্তু একটা বল। চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে সেটাও একটা বল। অর্থাৎ এখানে বলছে যে দেখো প্রকৃতিতে মাত্র ৪ রকমের মৌলিক বল রয়েছে। উপরে যে তালিকা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এগুলো ঘুরে ফিরে এই ৪ রকমের বাইরে কোনটা নয়। অর্থাৎ যেকোনো বল তুমি বিশ্লেষণ করো ঘুরে ফিরে এই ৪ রকমের মধ্যে পড়বে। আসলে মৌলিক বল কয়টা? ৪ টা। সেগুলো কি? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আমরা এখানে মহাকর্ষ বল নিয়ে বলা আছে। মহাকর্ষ বল কি হবে? মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে। এর কারণে আমরা নিজেদের ওজন অনুভূতি পাই। অর্থাৎ আমরা যে আছি পৃথিবীতে, আমরা কিন্তু দেখো আমরা ওজনটা অনুভব করতেছি না। কি কারণে অনুভব করতেছি? কারণ পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষ ত্বরণের মাধ্যমে কি করতেছে? আমাদেরকে সেটা আকর্ষণ করে রাখছে আরকি। এই যেখানে দেখো কি বলা আছে? যে মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রাখছে, আমাদেরকে টেনে রাখছে। সেজন্য আমরা এইটা ওজনটা অনুভব করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে কোন বল? মহাকর্ষ বল। এরপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বক বল। চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা কিংবা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয় আসলে দুটি একই বল। মাধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। অর্থাৎ মাধ্যাকর্ষণ যে বলটা আছে এর তুলনায় এটা চুম্বকের বলটা অনেক শক্তিশালী। প্রায় হচ্ছে কত 10^36 গুণ বা ট্রিলিয়ন গুণ শক্তিশালী। কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারবে। কারণ যখন একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে একটা কাগজকে আকর্ষণ করে তুলে নাও, তখন কিন্তু ওই কাগজটাকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে। কিন্তু তাও কি হয়?
তোমার চিরুনির অল্প একটু আঘাত সেই বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। অর্থাৎ আমি কিছু এখানে যদি কাগজের ছোট, ছোট খুবই ছোট টুকরা নিই এবং এই যে এই কলমটায় ধরো তোমার হাতে রাখা কলমটায় যদি তুমি মাথার চুলে একটু ঘষা দাও তাহলে কিন্তু দেখবা যখন কাগজটার কাছে নিয়ে আসবা কাগজটা কি হচ্ছে কলমটা হচ্ছে কাগজটাকে টানে নিচ্ছে নিচের দিক। এখন দেখো ওই যে কাগজগুলো ছিল ওই কাগজগুলোকে তো পৃথিবীও নিচের দিক টানতেছে। তারপর তাও কি হইলো যে পৃথিবীর যে টানতেছে ওটাকে উপেক্ষা করে সে এই যে কলমটার সঙ্গে লেগে গেল। মানে কলমের তাইলে বলটা বেশি। তাইলে কলমটাকে বেশি জোরে মানে কলমের যে চৌম্বকের বলটা ছিল এটা তাইলে তাকে বেশি জোরে আকর্ষণ করছে। বেশি বলে। এটাই এখানে বলছে মূলত এইজন্য মহাকর্ষ বলের থেকে তড়িৎ চৌম্বক বলটা অনেক বেশি শক্তিশালী। এবার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎচম্বক বল থেকে দুর্বল। এটা আবার কি? এই যে তড়িৎচম্বক বল আছে ওটা থেকে দুর্বল কত গুণ? প্রায় ট্রিলিয়ন গুণ। কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো দুর্বল না। এটার থেকে দুর্বল এটা কিন্তু এই যে এটার থেকে যে দুর্বল এটা কিন্তু বেশি দুর্বল, এটা একটু কিন্তু কম দুর্বল এই যে বলে দিছে। কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎচম্বক বল যেকোনো দূরত্ব থেকে কাজ করতে পারে। কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। দূরত্বটা কত? 10 ইনভার্স 18 মিটার। এটা খুবই কিন্তু কম। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ কি? এই দুর্বল নিউক্লিয় বল। এগুলা একটু তোমাদের কিন্তু রিডিং বই এবং ক নাম্বার, খ নাম্বার প্রশ্নের জন্য এগুলা একটু ভালো মতো পড়বা কিন্তু তোমরা। এরপর হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তড়িৎচম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এই যে তড়িৎচম্বক বলটা ছিল এটা থেকে 100 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এটা খুব অল্প দূরত্বে কাজ করে। এটা কত? 10 ইনভার্স 15 মিটার। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে নিজেদেরকে আটকে রাখে। প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। এটা একটু তোমরা পড়বা। আর এরপরে বলা আছে কি বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা। কারণ দেখো বল একটা ভেক্টর রাশি। কাজেই কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বিপরীত দিক থেকে অন্য একটি বল প্রয়োগ করে সেই বলটিকে কাটাকাটি করে দেওয়া সম্ভব। তখন আমরা বলি কি বল দুটি সাম্যাবস্থায় রয়েছে। দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলোর সম্মিলিত রূপটি যদি শূন্য হয় তাহলে তখন বস্তুটির ত্বরণ থাকে না। অর্থাৎ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে যে মনে করো এটা একটা বস্তু। এই বস্তুটাকে আমি কি করলাম? এই দিক থেকে বল প্রয়োগ করলাম 5 নিউটন, আবার এই দিক থেকে বল প্রয়োগ করলাম 5 নিউটন। তাহলে বস্তুটার কি অবস্থানের পরিবর্তন হবে? হবে না। কারণ কি? এই বলটা যাচ্ছে এই দিক থেকে আমার +5 আর এটা আসতেছে এই দিক থেকে বিপরীত দিক থেকে ধরে নাও -5। তাহলে এই যে +5 -5 কাটাকাটি করে দেওয়া সম্ভব। তখন আর তার উপর কোনো বল থাকবে না। অর্থাৎ ত্বরণ আর থাকবে না। এরপর এখানে দেখো সুতা নিয়ে বলা আছে যে দেখো 3.0 চিত্রে দেখানো হয়েছে একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল W সোজা নিচের দিকে কাজ করছে। আবার আরেকটি বল যা সুতার টান খাড়া উপরের দিকে কাজ করছে। এখানে দুটি বল একটি আরেকটির বিপরীত দিকে কাজ করে পরস্পরকে নিষ্ক্রিয় করে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। এখন বলছে যদি এখন সুতাটিকে কেটে দেওয়া যায় তাহলে সুতার টান আর বস্তুটির উপর কাজ করবে না। শুধু পৃথিবীর অভিকর্ষ বল বা নিজের ওজনের মান অভিকর্ষ বল বা ওজন নিজের দিকে কাজ করবে। এখানে অভিকর্ষ বল বস্তুর ওজন হচ্ছে অসাম্য বল। এই অসাম্য বলের কারণে বস্তুটি মাধ্যাকর্ষণজনিত ত্বরণে নিচের দিকে পড়তে শুরু করবে। অর্থাৎ এখানে তোমার যেটা বললো আমি এখন বুঝাচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় চিত্রটা দেওয়া আছে যে দেখো একটা বস্তুকে আমি কি করলাম একটা দড়ি দিয়ে ঝুলায় রাখলাম। সে কিন্তু স্থির থাকবে। কারণ কি? দেখো পৃথিবী তাকে W বলে নিচের দিকে টানতেছে সোজা। আমার উপরের দিক কি হচ্ছে এই যে সুতাটা তাকে টানে রাখছে না এটাকে টান বল বলা হয়। এই যে টানে রাখার কারণে বলটাকে কিন্তু টান বল বলা হয়। এখন তাহলে সে তো স্থির থাকবে। কারণ এও যে বলে টানতেছে পৃথিবীও সে বলের উপরে নিচের দিকে আনতেছে। তাহলে কাটাকাটি করে দিয়ে শূন্য হয়ে যাবে। আবার যদি আমি এখন কাটে দিই দড়িটা কি হবে? সুন্দর করে বলটা নিচের দিকে পড়ে যাবে। তখন কিন্তু কি টান বলটা থাকবে না। এমন মধ্যে সুতা দিয়ে না কেটেও আমরা বস্তুটির উপর অসাম্য বল প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই যে আমরা যে সুতাটা কাটে দিলাম তখন কি হলো? সাম্য বল আর থাকলো না। তখন অসাম্য বল হলো। এখন বলছি সুতাটা তুমি না কাটেও অসাম্য বল তৈরি করতে পারবা। কিভাবে? দেখো আমরা যদি বস্তুটিকে টেনে একপাশে আর সুতার টান বিপরীত দিকে থাকবে না। অর্থাৎ এই যে দেখো আমরা যদি বস্তুটাকে টেনে একপাশে নিয়ে আসি, একটুখানি সরিয়ে নিই তাহলে ওজন আর সুতার টান বিপরীত দিক থাকবে কি? থাকবে না। তখন কি হচ্ছে? এই যাচ্ছে একটু দেখো বেঁকে গেছে টান বলটা আর এ কিন্তু সোজা নিচের দিকে আছে। তাহলে তাদের দিক কিন্তু একটু হইলো একদিক নাই আর কি চেঞ্জ হয়ে গেছে। তখন সুতার টান আর বস্তুটির উপর সুতার টান
আর বস্তুটির ওজন, এই দুইটি বল মিলে একটি লব্ধি বল কাজ করবে এবং বস্তুটি ছেড়ে দেওয়া মাত্র এই লব্ধি বলটি বস্তুটির উপর কাজ করতে শুরু করবে এবং বস্তুটি দুলতে থাকবে। অর্থাৎ তখন ছাড়ে দিলে বস্তুটা এই বলটার কারণে ওই যে অসাম্য একটা তৈরি হলো, এই অসাম্য বলটার কারণে দুলতে থাকবে। তারপর এখানে বলছে একটা বই দিছে, দুইটা দুই পাশে দুইটা দড়ি দিছে। আমি যদি দড়িটা ধরে থাকি তাহলে কি হচ্ছে, এই বলটা এবং এই বলটা নিচে তো পৃথিবী থেকে টানতেছে, নিশ্চিত লেভেলে তার লব্ধি শূন্য হচ্ছে, অর্থাৎ তার বলের কোনো মানে বেগের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো ভরবেগ বলা আছে। ধরা যাক একটি ট্রাক এবং একটি বাইসাইকেল একই বেগে একটি ছোট গাড়িকে আঘাত করেছে। এই সংঘর্ষের সাইকেল নাকি ট্রাক, কোনটি ছোট গাড়িটার বেশি ক্ষতি করতে পারবে? অবশ্যই ট্রাক। কারণ কি? তার ভর বেশি। অর্থাৎ বলতে চাচ্ছে যে তুমি একই বেগে, ধরো 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটা সাইকেল এবং একটা ট্রাক একটা বস্তুকে আঘাত করলো, তাহলে তোমার কি মনে হয় যে সাইকেলটা কি বস্তুটা বেশি ক্ষতি করতে পারবে না ট্রাকটা? ট্রাকটা অবশ্যই বেশি ক্ষতি করতে পারবে। কারণ কি? তার ট্রাকের ভর বা ওজন অনেক বেশি। সাইকেল এবং ট্রাক দুটোর বেগ এক হলেও ট্রাকের ভর অনেক বেশি, সেজন্য তার ভরবেগও বেশি। ভরবেগ সহজভাবে কি? ভর এবং বেগের গুণফলকে বলা হয়, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। এখন ভর যদি m হয় এবং বেগ যদি v হয় তাহলে ভরবেগের সূত্র কি বলছে তোমার? p ইকুয়াল টু এই যে m v, এটা হচ্ছে তোমার ভরবেগের সূত্র। এই সূত্র দিয়ে তুমি ভরবেগ বের করবা। আর ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড এবং ভরবেগের মাত্রা কি? mlt ইনভার্স 1। এই মাত্রাগুলা এবং এককগুলা একটু মনে রাখবা। তাও বলছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। এখন তোমাদেরকে একটা জিনিস আমি এখানে বুঝলাম। মনে করো এখানে একটা বস্তু আছে, তারপর এখানে একটা বস্তু আছে, তারা এই জায়গায় যায় সংঘর্ষে লিপ্ত হইল। এখন দেখো এই বস্তুটা ধরো গতিশীল ছিল, এও গতিশীল ছিল। এর একটা ভর ছিল, ভরটাকে আমি বললাম m1। এর দুইটা আছে সেজন্য m1 নিলাম এটাকে, তাহলে এটা কি হবে? m2। সে তো একটা বেগে গতিশীল ছিল, তাহলে সে তার বেগটা কি বললাম? আদি বেগ। অর্থাৎ শুরুতে তার u1, এও একটা বেগে ছিল u2। এখন এখানে তারা সংঘর্ষ হইলো, সংঘর্ষ হয়ে দুটা জিনিস হতে পারে। এক, বস্তুটা থেমে যেতে পারে, ওই কি হবে? বস্তুটা গতিশীল ভাবে চলমান হবে। তাহলে ধরে নাও এই ক্ষেত্রে আসে v1 হলো এর বেগ, আর এর বেগ হচ্ছে v2। এখন বলছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা বলতে বোঝায় কি? যে তুমি কোনো একটা বস্তু, ধরো দুইটা বস্তু সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগের সমষ্টি বার করবা এবং সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বার করবা। দেখো এখন সংঘর্ষের পূর্বে তাদের এই বস্তুটার ভরবেগ কত? ভর আর বেগের গুণফল, বেগ কি u1 আর ভর কি m1, তাহলে m1 u1। এটা কি হলো? সংঘর্ষের পূর্বে m1 বস্তুর ভরবেগ, m2 বস্তুর ভরবেগ কি হবে? m2 u2। এদের আমি কি করব? যোগফল বার করবো। অর্থাৎ সংঘর্ষের হওয়ার পূর্বে এদের ভরবেগটা কত ছিল বার করলাম। এরপরে সংঘর্ষের পরে ভরবেগ কত হবে? তাদের ভর কি m1 এ থাকবে, তখন বেগটা কি চেঞ্জ হয়ে যাবে, v1 প্লাস এখানে m2 v2। এখন এই দুইটা তোমার যদি সমান হয় মান, তাহলে তুমি বলতে পারবা যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। অর্থাৎ তোমার m1 u1 ইকুয়াল যোগ m2 u2 ইকুয়াল m1 v1 যোগ m2 v2। এটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্র যদি তুমি মানগুলো সমান পাও তাহলে তুমি বলতে পারবা যে বস্তুটি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। এখন এখানে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে কি? দেখো সংঘর্ষ হইলো, সংঘর্ষের পরে দুইটা বস্তু একই বেগে চলতে আসে। অর্থাৎ তোমার প্রশ্নে কিন্তু এগুলো বলা থাকতে পারে যে সংঘর্ষের পর দুইটা বস্তু একই বেগে চলতে আসে। একই বেগ বলতে কি? অর্থাৎ ধরে নাও এখানে সংঘর্ষ হওয়ার পর দুইজনে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে আসে, অর্থাৎ মিলিতভাবে চলতে আসে। এভাবে বলা থাকতে পারে যে দুইটা বস্তু একসঙ্গে মিলিত অবস্থায় চলতে আসে এবং তাদের বলতে পারে যে মিলিত বেগটা বের করো। তখন তুমি কি করবা? দেখো এটা নিয়ে তো শেষে কাজ হবে আমার m1 v থাকবে শুধু, অর্থাৎ তার তো বেগ একটা, বেগ কি এখানে দুইটা থাকবে, তখন আর দুইটা বস্তুর একই বেগ, তাহলে এরও v। তাহলে m2 রও কি হবে? v হবে। তাহলে আমি যদি এখানে ভিটা কমন নিই তাহলে কি আসবে? m1 যোগ m2। তখন তুমি এইভাবে সূত্রটা লিখতে পারবে, যখন বলবে যে তাদের মানে মিলিত অবস্থায় থাকবে বা মিলিত বেগ বলা থাকবে, তখন তুমি সূত্রটা এভাবে লিখতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার মূলত ভরবেগের সংরক্ষণশীলতা। আর শক্তির সংরক্ষণশীলতা আছে, সেটা হচ্ছে কি? দেখো শক্তি কেন বলছে গতিশক্তি? কারণ গতিশক্তির সূত্র কি? হাফ এন ভি স্কয়ার, অর্থাৎ এম এর সঙ্গে বেগের বর্গের গুণফল।
হাফ এম ভি স্কয়ার এখানে ইউ দিছে কেন? আদি বেগ বোঝাচ্ছে সেজন্য। তাহলে সংঘর্ষের পূর্বে তার গতিশক্তি কত হবে? হাফ m1 e1 স্কয়ার। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুটা হবে হাফ m2 m2 স্কয়ার। তারপর হচ্ছে সংঘর্ষের পরে হবে প্রথম বস্তুটা কি হাফ m1 v1 স্কয়ার। আর সংঘর্ষের পরে হবে কি হাফ m2 v2 স্কয়ার। এখন তুমি আরেকটা এখানে কিছু সূত্র দিচ্ছে V1 এবং V2 এর মান। অনেক সময় তোমাকে বলবে যে সংঘর্ষের পরে বস্তু যদি বেগ নির্ণয় করো, তখন তুমি এই সূত্র দিয়ে কিন্তু বার করবা। সূত্র ২ টা মুখস্থ রাখবা। এখানেও এই সূত্রটা মুখস্থ রাখবা। এগুলাতে কিন্তু অঙ্ক আছে। এটা হচ্ছে কিন্তু মনে রাখবা। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। আর এই যে আপনি একটা এই যে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এটা একটু মনে রাখবা। এটা যাতে উলটপালট না। তারপরে এগুলা হচ্ছে কিছু রেডিং বলা বুঝছে। এগুলা মোটামুটি তোমরা পড়লে বুঝতে পারবা। এরপর এখানে একটা বলের নিউটনের দ্বিতীয় সূত্রটা বলা আছে। এবারে বলের সূত্র কি? F ইকুয়াল টু ma এটা দেওয়া আছে। বলের একক কি? নিউটন। আর বলের মাত্রা m এর কি? ইনভার্স 2। এখানে কিন্তু আগে যে তোমাদের গতি চ্যাপ্টারটা পড়েছিলাম, ওই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টার মিলে কিন্তু অঙ্ক হয়। এটা একটু মাথায় রাখবা। এরপরে তোমার বলা আছে মহাকর্ষ বল। এই যেমন একটা উদাহরণ দেখো, এই উদাহরণটা বেসিক্যাল v প্লাস হাফ এটি স্কয়ার সূত্রটা সেটা কিন্তু গতি অধ্যয়ের সূত্র। এখন তোমাদের বলছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল তো তোমরা জানোই। এখানে মহাকর্ষ বলের সূত্র আছে একটা কি? যে ২ টা বস্তু যদি আমি বলি m1 এবং m2 r দূরত্বে আছে, তখন আমি তাদের ভিতরকার মধ্যবর্তীকার বলটাকে F দ্বারা প্রকাশ করব। F ইকুয়াল টু g ইনটু m ইনটু m নিচে r স্কয়ার। এটা না, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে তোমার সূত্র। g ইনটু m1 m2 r স্কয়ার। এটা হচ্ছে তাহলে আমার কি সূত্র? মহাকর্ষ বলের সূত্র। F ইকুয়াল টু g ইনটু m1 ইনটু m2 ইনটু r স্কয়ার। m1 কি প্রথম বস্তুর ভর, m2 তৃতীয় বস্তুর ভর, আর r হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। g এর মান কিন্তু সবসময় মুখস্থ রাখবা। g ইকুয়াল টু কি 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে তোমার g এর মান। এখন দেখো এটা ছিল কি? যে মহাবিশ্বের ২ টা বস্তুর মধ্যে আকর্ষণ। এখন হচ্ছে এখানে মনে রাখতে হবে m1 ভরটি m2 কে নিজের দিকে F বলে আকর্ষণ করে, আবার m2 ভরটি একই বলে m1 কে নিজের দিকে আকর্ষণ করে। এই দুটি ভরের যদি একটি আমাদের পৃথিবী হয়, অর্থাৎ আমি বললাম কি যে পৃথিবী এবং আরেকটা বস্তু বললাম, ধরো কলমটা বললাম, কলমটা আমি এখানে রাখলাম। এখন বললাম পৃথিবী এবং কলমের ভিতরে আকর্ষণ বলটা বের করো। তখন তুমি কিভাবে করবা? তোমার সূত্র হচ্ছে তোমার F ইকুয়াল টু g ইনটু m ইনটু m, আবার এখানে যে 4 স্কয়ার। এখানে বড় হাতের m দিছে। বড় হাতের m বলতে কি? পৃথিবীর ভর। আর ছোট এখানে কিন্তু ছোট হাতের আর এর পরিবর্তে বড় হাতের আর দিছি। বড় হাতের আর কি? যে কেন্দ্র থেকে পৃথিবীর যে পৃষ্ঠটা আছে এটা দূরত্ব। এই ২ টার মান কিন্তু নির্দিষ্ট। এই বড় হাতের M এবং আর এর মান নির্দিষ্ট। এই যে দেখো এখানে নিচে দেওয়া আছে। পৃথিবীর ভর কি? M equal to 5.98 into 10 to the power 24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত আছে? 6.67 into 10 to the power 6 মিটার। তাহলে এইজন্য এখানে এই ২ টা দেওয়া আছে। F equal to G into M into বড় হাতের M আর স্কয়ার। এটা একটা সূত্র। আর অধিকর্ষ স্তরণ বায়ুমণ্ডলের সূত্র কি? এটা G into বড় হাতের G উপরে দিবা M, M হচ্ছে পৃথিবীর ভর, নিচে আর কি? পৃথিবীর ব্যাসার্ধ বর্গ দিছে এখানে। পৃথিবীর ব্যাসার্ধ সরি ব্যাসার্ধ না, ওই যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্বটা। এখন এখন ধরো এখানে কিন্তু ব্যাসার্ধ দিচ্ছে। ব্যাসার্ধ বলতে তো ওইটাই বুঝায়। ধরো আমাদের হচ্ছে পৃথিবী, এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী এখানে হচ্ছে কেন্দ্র। তাহলে এটাকে আমি কি বলবো? এই যে এখান থেকে এটা ধরে নাও ভূপৃষ্ঠের দূরত্ব। তাহলে এটাকে আমি কি বলবো? ব্যাসার্ধই তো বলবো বৃত্তের। ওইজন্য এখানে ব্যাসার্ধ বলছে। তাহলে মানগুলা মুখস্থ রাখবা। এরপরে আরেকটা জিনিস তোমাদের একটু ধারণা দিই, সেটা হচ্ছে কি? ধরো আমি এখন ভূপৃষ্ঠ থেকে একটু উপরে আছি। আমার এখানে একটা টেবিল আছে। টেবিলটার নিচে কিন্তু ভূপৃষ্ঠটা আছে। আমি ধরে নাও এটা আমার ভূপৃষ্ঠ। আমি কলমটা এই যে উপরে রাখলাম। এখন তোমার মনে হতে পারে যে আমি তো ভূপৃষ্ঠ পর্যন্ত আমার পরিমাপ আছে। এই যে আমি এতটা উপরে রাখলাম, এই মাপটা আমাদেরকে নিতে হবে না? এই মাপটা কিন্তু নিতে হবে না। কারণ এরকম ১ মিটার, ২ মিটার, ১০ মিটার এগুলা হচ্ছে নগণ্য মাপ। এগুলা আমাদের নিলেও খুব একটা মানে উত্তরে তফাৎ আসবে না। কাজেই এগুলা নেওয়া প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় তোমার আসতে পারে যে ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচুতে আছে, বা না ১০০ মিটার বলতে ১০০ কিলোমিটার উঁচুতে আছে বা ২০০ কিলোমিটার উঁচুতে আছে, তখন কিন্তু সে মানটা আবার নিতে হবে। যেমন এই উদাহরণটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে দেখো সূত্রটাতে কি r প্লাস r স্কয়ার বসাইছি।
এখন ধরো এখানে আর এর সঙ্গে আবার একটা ছোট হাতের আর কেন নিল? কারণ এখানে বলা আছে দেখো স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক ১০০ কিলোমিটার উপরে। এই যে ১০০ কিলোমিটার এটা কিন্তু মানটা অনেক বেশি। সেজন্য এখানে আর এর সঙ্গে আরেকটা আর যুক্ত করছে। অর্থাৎ এই ১০০ কিলোমিটারটাও যোগ করে নিচ্ছে। এরপরে তোমাদের এখানে দেখো কপি করে নিয়ে বলা আছে। কপি করে নিয়ে তোমাদের এমন একটা ক্লাস নিব। ওই ক্লাসটা করলে কপি করলে কোনো সমস্যা থাকবে না। একদম সহজভাবে বুঝাই দিই। এরপর তোমাদের করার ভিতর নিউটন তৃতীয় সূত্র বলা আছে। এখানে এটা তোমরা একটু রিডিং করে নিবা। এরপর আছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। এখন দেখো আমরা ধরো একটা ফুটবলকে রাশি দিলাম, রাশিতে গতিশীল করলাম। কিভাবে একটু ফুটবলটা থামে যাবে? তারপর কি কেউ কোনো বল প্রয়োগ করছে সে যে থামে গেল? বলো, বাইরে থেকে বাহ্যিক কিন্তু কেউ কোনো বল প্রয়োগ করেনি, কিন্তু তাও কিন্তু সে থামে গেল। এর কারণ কি? এর কারণে হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ যখন ফুটবলটা মাটি দিয়ে যাচ্ছিল তখন মাটি তাকে বাধা দিচ্ছিল। এখন এই ঘর্ষণ বলটা কিন্তু সবসময় যে দেখো বিপরীত দিকে কাজ করে। এই যে আমার ধরো এটা একটা বস্তু টেবিলের উপর রাখলাম, একে আমরা এই দিক যখন ঠেলবো তখন কি ঘর্ষণ বলটা নাকি বিপরীত দিকে ঠেলবে। ঠিক আছে? আবার এই বস্তুটা যদি এদিক ঠেলে তখন আবার ঘর্ষণ বলটা একে এদিক থেকে ফেলবে। এটা মাথায় রাখবে কিন্তু। ঘর্ষণ বলটা তুমি যেদিকে যাবা তার বিপরীত দিকে থাকবে। এখন এগুলো এখানে একটু বলা আছে যে আর ঘর্ষণ বলকে কিন্তু ছোট হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর ঘর্ষণ বল সম্পর্কে এখানে কিছু রিডিং করা দেওয়া আছে, এগুলা তোমরা একটু পড়বা। তারপর এখানে ঘর্ষণের বিভিন্ন প্রকারভেদ বলা আছে। স্থিতি ঘর্ষণ এর সূত্র কি? এটা কিন্তু মিউ বলা হয়। তাহলে এফ এস ইকুয়াল টু মিউ ডাব্লিউ, এটা হচ্ছে স্থিতি মিউ হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। যেমন গতি ঘর্ষণ বলা আছে, এখানে সূত্র দিছে। আবর্ত ঘর্ষণ বলা আছে, উদাহরণগুলো দেওয়া আছে। এগুলো একটু তোমরা পড়বা। এই অধ্যায়ে আর তেমন কিছু করার নাই। এবং বলা আছে ঘর্ষণ কিভাবে বাড়ানো হয় এবং ঘর্ষণ কিভাবে কমানো হয়। তো এই অধ্যায়টা এখানে কিন্তু শেষ করলাম। এখানে কিন্তু শুধু বেসিক গুলা নিয়ে আমি আলোচনা করলাম। আর কিছু রিডিং পড়া আছে যেগুলা কিন্তু তোমাদেরকে নিজেকেই পড়তে লাগবে। আর এই অধ্যায় এবং গতি অধ্যায় মিলে কিন্তু প্রশ্ন হয়। আমরা যখন সৃজনশীল গুলা করবো তখন কিন্তু বুঝতে পারবো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।